এসআইআর এর প্রতিবাদে আপনারা জানেন ঠাকুরনগরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনশন কর্মসূচি চলছে, যা আজকে ষষ্ঠ দিনে পড়লো। অনশন মঞ্চে মমতা ঠাকুর তিনি আজকে পৌঁছেছেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একদিকে অনশন মঞ্চ আর অন্যদিকে আমরা জানি সিএ ক্যাম্প, দুটোই পাশাপাশি চলছে। 6 দিনে আজকে অনশন পড়লো। কেমন আছেন যারা অসুস্থ হয়ে পড়েছিলেন? কুসুমিতা, দেখো, তোমাকে বলি যে আজকে সকালবেলা নতুন করে অনশন মঞ্চ থেকে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। প্রথমে নগেন মণ্ডল, তারপরে গোপাল চক্রবর্তী, এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। আমি এই মুহূর্তে অনশন মঞ্চের সামনে রয়েছি। ক্যামেরাম্যান শুভঙ্কর তোমায় ছবিটা দেখাচ্ছে যে 21 জন অনশন শুরু করেছিলেন। তার মধ্যে নিতাই মণ্ডল, তিনি আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং এখানে আরও 5 জন অসুস্থ রয়েছেন, এবং তাদের মধ্যে দুজনই অবস্থা খারাপ হয়। তাদেরকে ভর্তি করা হয়েছে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। যারা এখনও অসুস্থ রয়েছেন কিন্তু তারা অবস্থানে অনড়। এই যে অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু এখনও আপনারা আমরণ অনশন করে যাবেন না? কারণ আমাদের নিঃশর্ত নাগরিক, আর 24 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম থাকবে, আর নিঃশর্ত নাগরিক দিতে হবে। এইটুকুই দাবি আমাদের। তো আপনারা তো অসুস্থ হয়ে অসুস্থ হলেও হবে না, আমরা মরে যাব, তাও কিন্তু এই অনশন ছাড়বো না। অর্থাৎ মরে গেলেও তারা তাদের দাবিতে অনড়। আমরা এখানে দেখতে পাচ্ছি মঞ্চে রয়েছেন মমতা ঠাকুর, এবং সেখানে মমতা ঠাকুর তিনি নিজে সকাল থেকে রয়েছেন। গত কয়েকদিন তিনি রাজ্যের বাইরে ছিলেন এবং তারপরে তিনি আজকে ফিরেছেন। ফিরেই তিনি বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে যান, এবং সাধু, পাগল, দোসাই, দলপতিরা তারা অনশনের সামনে একের পর এক সকলে অসুস্থ হয়ে পড়ছেন। কি বলবেন, এখনও চালিয়ে যাবেন? হ্যাঁ, আমাদের যে দাবি। এবং মমতা ঠাকুর রয়েছেন, আপনি তো রয়েছেন আজকে অনশন মঞ্চে। কি বলবেন, একে একে সকলে অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু এখন কংগ্রেস নেতৃত্ব এসছে, সিপিএম নেতৃত্ব এসছে, তৃণমূলের তরফ থেকে কেউ আসেনি। কি বলবেন? না, সেটা ওরা সবসময় খবরাখবর নিচ্ছে এবং তারাও আসবে। এবং আমি বলবো যে এখানে সবারই আমরা ওয়েলকাম, যারা আমাদের এই পাশে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই, অধিকারের লড়াই, যাতে আমরা আমাদের পূর্বপুরুষ যারা 2000-এর পরে যারা ভোটারের আছে, মা বাবার যাদের নেই, তারা যেন এইভাবে ভোট দিতে পারে, এই অধিকার জন্য থাকে। আমি বলবো যে সবাই আসতে পারে। এখানে আমরা ধর্মীয়ভাবে আমাদের যে ধর্ম, সেই ধর্মের লড়াই, এবং এর মতো ধর্ম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, এবং এই লড়াই চলবে। একে একে সকলে অসুস্থ হয়ে পড়ছেন, তাও আপনারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে দেখুন, মৃত্যুই সব থেকে সত্য পৃথিবীতে, তার উপর সত্য কোনো কিছু নেই। জন্ম যখন নিয়েছে তো মৃত্যু হবে। ওরা সেই মানসিকতা নিয়ে বসেছে যে মানুষের পাশে দাঁড়িয়ে আজকে সেখানে তারা এই অধিকার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। যে যারা 2002 সালের পরে ভোটে তারা দিয়েছে, তাদের ভোটে নির্বাচন হয়েছে। নরেন্দ্র মোদী 2002 সালের পরের থেকে বহুবার ভোট হয়েছে, এমএলএ, এমপি, মিনিস্টার। আজকে সেখানে তারা আজকে হওয়ার পরে তারা বলছে যে এখন তাদের আজকে মা বাবার ভোট না, যদি না থাকে, জন্ম সার্টিফিকেট না থাকে, তাহলে তাদের ভোট কেটে যাবে। তাহলে ষষ্ঠ দিনে পড়েছে এই আমরণ অনশন, এবং তিনি জানাচ্ছেন যে এই অনশন চলবে, অর্থাৎ নিঃশর্ত নাগরিকত্বের দাবি, যেটা পিআর ঠাকুর থেকে শুরু করে বড়মা বীণাপাণি দেবী, এমনকি কপিল কৃষ্ণ ঠাকুর যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ধারা মমতা ঠাকুর তিনি বজায় রাখতে চাইছেন। কোনো রকম সংশোধিত নাগরিকত্ব আইনে কোনো দরকার নেই, কিন্তু নিঃশর্ত নাগরিকত্বের দাবি, অর্থাৎ বাংলাদেশের নথি দিয়ে মতুয়ারা তাদের নাম তুলবেন না, একেবারে। এবং নতুন করে আরো 2 জন অনশনকারী তারা অসুস্থ হয়ে পড়েছেন। সমীরণ, ধন্যবাদ। এসআইআর আবহে কিন্তু ঘটনার ঘনঘটা। খোদ বিএলও তিনি নিজেই হয়ে গেছেন শাসক দলের বিএলএ। এমনই ঘটনা ঘটেছে কোলাঘাট ব্লকে। আর ইতিমধ্যেই বিডিওর কাছে বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কি ঘটেছে বিস্তারিত জানাবেন বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, দেখো কুসুমিতা, তুমি জানো যে এই বিএলওদের যখন এসআইআর ফর্ম দেওয়া শুরু হয়, সেখান থেকে কিন্তু প্রথম থেকেই নানান অভিযোগ আমরা দেখে এসেছি রাজ্য জুড়ে। এবার যেটা দেখা গেল, এই যে কোলাঘাট, যে পূর্ব পাঁশকুড়া বিধানসভা যেটা কোলাঘাট রয়েছে, তারই হচ্ছে একটি গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেখানে দেখা গেল যে যিনি বিএলও হয়েছেন শীতল মণ্ডল, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিএলএ 2। ফলে এই অভিযোগকে সামনে রেখে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই কোলাঘাট ব্লকের বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত বিএলও, তার যেটা বক্তব্য যে তিনি এই বছরই প্রথম বিএলও হয়েছেন, অর্থাৎ বুথ লেভেল অফিসার, কিন্তু তার আগে 2011-12 সাল থেকে কিন্তু তিনি বিএলএ 2-র দায়িত্ব, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে বিএলএ 2-র দায়িত্ব তিনি সামলে এসেছেন। শুধু তাই নয়, এই যে শীতল মণ্ডল যিনি বিএলও হয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিও ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। ফলে তার বিরুদ্ধে কিন্তু এমনই একটা অভিযোগ উঠেছে।
যদিও এখন এই শীতল মণ্ডল তিনি যেটা দাবি করছেন যে তিনি জানতেন না যে বিএলও 2 যারা হবেন বিএলও তাদেরকে হওয়া যায় না, সেটা তিনি জানতেন না। কিন্তু যেটা প্রশ্ন উঠছে, তিনি যদি একজন শিক্ষক, প্রাথমিক স্কুলের শিক্ষক এবং বিএলওদের বিএলও তিনি দাবি করছেন যে ভুলবশত তিনি সই করে ফেলেছেন, কি তার বক্তব্য দেখুন এবার। আর 11-12 সাল থেকেই বিএলএ হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমি ওটাকে আর সেরকম গুরুত্ব দিচ্ছিলাম না। তো আমাকে একদিন পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা একটা ফর্মে সই করে যাবে বিএলএ হিসাবে। আমি বলেছিলাম যে বিএলও তো আমি রিক্রুটমেন্ট হয়েছি, আর সেক্ষেত্রে আমি মেডিকেলও দিয়েছি কাটানোর জন্য স্যারের কাছে, তো কি করব? বলছে যদি কেটে যায় তাহলে তো এটা থাকতে পারবে, সেই হিসাবে আমি অ্যাপ্লিকেশানে সইও করেছিলাম। তো পরবর্তী ক্ষেত্রে আমাকে জানানো হয় যে এটা থাকতে পারবে না। তৎক্ষণাৎ আমি বলি ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি, মানে উইথড্র করার জন্য আবেদন করছি। ওনাকে আমাদের এসআইআর যেদিন চালু হয় তার আগের দিনেই ওনাকে আমি দিয়েছিলাম। তো ওনারা যে কোনো কারণে সেটাকে জেলায় পাঠাতে বা করতে একটু লেট হয়েছে, তো সেই হিসাবে লিস্টে নামটা এসেছে। পরবর্তী ক্ষেত্রে ওটা মানে বিএলও পার্টির থেকে ওরা অন্য লোককে দিয়েছে, যে আমাদের সঙ্গে আছেন, নামটা যেন কি যেন দিলীপ কুমার বাগ মহাশয়, ওনার আছেন সঙ্গে এবং টোটাল প্রথম দিন থেকেই উনি সাপোর্ট করে যাচ্ছেন।